নমস্কার। বাংলা স্ফিয়ারে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আমি গতকাল একটা এপিসোড করেছিলাম যার নাম দিয়েছিলাম সাহিত্য একাডেমির রহস্য। কেন এবছর বাংলায় কেউ একাডেমি পুরস্কার পেলেন না তারই তত্ত্ব তালাশ করতে গিয়ে মোটামুটি ভাবে পরিষ্কার করে বলেই দিয়েছি ঘটনাটা কি, যদিও কারোর নাম আমি উচ্চারণ করে না। আজকে সকাল থেকে আমার কাছে অন্তত 25-30টা ফোন এসেছে। সবাই জানতে চায় কে সেই সাহসী বাঙালি যার জন্যে বাংলা সাহিত্য 1 বছরের জন্য হলো লাঞ্ছনা মুক্ত হল। আর একজন খুব রসিক ব্যক্তি তিনি বললেন, যিনি এই কাজ করে থাকুন না কেন তিনি আদতে রসভঙ্গ করেছেন। তিনি জুরি মেম্বার হয়ে নির্ধারিত দিনে বসলে বাঙালি বেশ আমোদের একটা উপাদান পেত, সেখান থেকে আমাদের বঞ্চিত করে তিনি ঠিক কাজ করেন। দেখুন, আমরা এমন একটা পেশায় আছি যেখানে কনফিডেন্স হচ্ছে সম্পর্কের একটা খুব ইম্পর্টেন্ট পিলার। আমি শত প্ররোচনাতে এই জুরি মেম্বারের নাম প্রকাশ্যে আনবো না, তার কারণ মন্ত্রগুপ্তির শপথ নিয়ে যা জানা যায় তা প্রকাশ্যে বলা যায়। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ব্যক্তিগত স্তরে কাউকে বলি, কিন্তু এই সাহিত্য একাডেমির বিষয়ে একটু তলিয়ে দেখতে 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 আমি একটা অলমোস্ট ইনএক্সপ্লেনেবল কনক্লুশনে এসেছি। সেটা হলো সাহিত্য একাডেমির এই যে বাংলা বিভাগের যারা ভারপ্রাপ্ত, সেটার এই মুহূর্তে একটা বেশ অনাথ অবস্থা। কর্তা ব্যক্তিদের অনেকেই নেই, কিন্তু তার চেয়েও বড় কথা যেটা এবং সবচেয়ে দুঃখের কথা এবং বাঙালির পক্ষে বিদ্রোহী হওয়ার কথা, সেটা হচ্ছে সাহিত্যের একটা ছোট্ট মাফিয়া চক্র এই সাহিত্য একাডেমির বাংলা বিভাগটাকে কবজা করে ফেলেছে এবং তারাই এখানে মাতব্বরি করে এবং তাদের হাত এতটাই লম্বা যে সাহিত্য একাডেমির কোনো কোনো কর্মকর্তা তাদের তৈরি করা মধুচক্রের শিকার, এরকম খবরও আমি পেয়েছি। সেজন্যই আজকে আমি আমার সঙ্গে কথা বলার জন্য এমন একজন কবি, গদ্য লেখক এবং শিক্ষক ভদ্রমহিলাকে ডেকে এনেছি, যিনি এই সাহিত্য একাডেমির মাফিয়া চক্রের শিকার বলে আমি মনে করি। তাকে প্রোগ্রাম অফিসার করা হবে বলে সাহিত্য একাডেমি ইন্টারভিউ করেছিল। সেই ইন্টারভিউতে 37 জনের মধ্যে তিনি প্রথম হয়েছিলেন। এই মর্মে বিজ্ঞপ্তিও জারি হয়ে গেছিল, তার কাছে অভিনন্দন বার্তাও এসেছিল সাহিত্য একাডেমি থেকে। তারপর অকস্মাৎ সেই নোটিফিকেশনটাই ওয়েবসাইট থেকে গায়েব হয়ে যায়। তারপরে অনেক পরে আবার নতুন করে ওই একই পদে লোক নেওয়া হবে বলে নতুন বিজ্ঞপ্তি জারি হয়, কিন্তু সেই বিজ্ঞপ্তিতে তিনি আর সাড়া দেননি। সেই আলোচনায় আমরা আসছি। কিন্তু এই যে যেমন বাংলা ভাষায় কাউকে দেওয়া হলো না এবছর, এর ব্যাখ্যা দিতে গিয়ে সাহিত্য একাডেমি টেকনিক্যাল কারণের কথা সাংবাদিকদের বলেছেন। এক্ষেত্রে যিনি নিজের যোগ্যতার জোরে সেই চাকরিটা পেয়েছিলেন তাকে বলেছেন ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে গেছে। কিন্তু আমি স্থির করেছি যে দেখুন, আমার তো ন্যাংটার বাটপাড়ের ভয় নেই।
এই যে মাফিয়া চক্র, এদের স্বরূপ উদ্ঘাটন করার সময় এসে গেছে। এবং একটু সাহসের, কেন বলছি জিনিসটা খারাপ লাগছে, সেটা হচ্ছে জীবনানন্দ দাশকে দিয়ে যে পুরস্কারের সূচনা হয়েছিল 1950-এর দশকে, বাংলা সাহিত্যের হেন কৃতি প্রথিতে আসা লেখক কবি নেই যিনি এই পুরস্কার পাননি। যে ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল কতগুলো উচ্চিল্লে টাইপের মাফিয়ার জন্য, সেখানে বাংলা ভাষা এবার বঞ্চিত হলো। এটা শুধু আমার যন্ত্রণা বলে যদি আপনারা মনে করেন, সেটা আপনাদের সমস্যা, কিন্তু আমি মনে করি যে এনাফ ইজ এনাফ। দেয়ার শুড বি a limit to allowing these castrated slaves to go any further. যাই হোক, আমি আমার ক্রুদ্ধ কথাবার্তা শোনানোর জন্য বসিনি। আমি যার সঙ্গে বসেছি তার নাম অমৃতা ভট্টাচার্য। She is a victim of the vagaries of সাহিত্য একাডেমি। সেই গল্পটা এতটাই রোমহর্ষক যে তার মুখ থেকেই শুনুন। একটু জোরে কথা বলতে হবে। ধন্যবাদ। আমার খুব অবাক লাগছে যে ঘটনার জন্য আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই ঘটনাটি ঘটেছে আজ থেকে ঠিক 1 বছর আগে, এবং ঘটনাটি ঘটার পর আমি ফেসবুকে আমার পোস্ট দিয়েছিলাম সমস্ত ডিটেল ডেসক্রিপশন দিয়ে, প্রমাণ সহ। কিন্তু সেই সময়ে আমি চেষ্টা করা সত্ত্বেও কোনো মিডিয়া কভারেজ আমি পাইনি। অনেককেই আমি বলেছি, তারা বিভিন্ন সূত্রে এড়িয়ে গেছে। খুব অদ্ভুত ব্যাপার। তারপর এই 1 বছর পর আমি কিছুদিন আগে আর্ট ক্লাসে আমার কবিতা সংক্রান্ত ব্যাপারে আমার একটি কথোপকথন ছিল। সেই সূত্রে এই প্রসঙ্গ উঠে আসার জন্য এই প্রসঙ্গ নিয়ে কিছু বলেছি। তারপর আপনার আমন্ত্রণ। এখন ঘটনাটি আমি বলেছি আগেও বা লিখেওছি। না, খুব সংক্ষেপে। হ্যাঁ, 2023-এ আমার দর্শকরা তো শোনেননি। 2022-এ একটি নোটিফিকেশন বেরোয়, এবং 2022-এ নোটিফিকেশন যেটি বেরোয় সেটির আমি ইন্টারভিউ লেটার পাই 2024-এ জানুয়ারিতে। 2024-এ জানুয়ারিতে 27 জানুয়ারি 27 জানুয়ারি আমার ইন্টারভিউ হয়, দিল্লিতে হয়, দিল্লি সাহিত্য একাডেমি অফিসে হয়, এবং সেখানে 37 জনকে ডাকা হচ্ছিল ইন্টারভিউ জন্য। সেই 37 জনের যেটা নোটিফিকেশন ছিল, সেই নোটিফিকেশনটা দুটো পোস্টের জন্য ছিল। একটা হলো কলকাতা পোস্টের জন্য, ইস্টার্ন রিজিয়ন, আর একটা ছিল ব্যাঙ্গালোর পোস্টের জন্য, দাদা রিজিয়ন। এবং 37 জনকে ডাকা হয়, সেখানে ইন্টারভিউ হয়। ইন্টারভিউ হওয়ার পর 31 জানুয়ারি হঠাৎ করে তার ফল প্রকাশিত হয়, এবং সেখানে কলকাতা অঞ্চলের পূর্বাঞ্চলের জন্য, কলকাতা অফিসের জন্য আমার নাম সিলেক্টেড হয়। সিলেক্টেড মানে ফাইনাল। এবং ব্যাঙ্গালোর অফিসের জন্য অন্য একটি নাম সেখানে সিলেক্টেড হয়। তারপর আমি সেই দিনই 31 জানুয়ারি সাহিত্য একাডেমির কলকাতা অফিস থেকে তখন যিনি ছিলেন দেবেন্দ্র দেবেশ, তার কল পাই, তার ফোন পাই, এবং আমি তার ফোন নাম্বার আমার কাছে সেভ করা ছিল না। আমি ফোনটা ধরার পর তিনি তার পরিচয় দেন, এবং তিনি বলেন যে আমাকে অভিনন্দন জানান এবং কাজ করবেন ভবিষ্যতে, এরকম ভালো কথা কিছু হয়। হওয়ার পরে ফোনটা রেখে দেন। এরপর ঠিক তার একদিন পরে, অর্থাৎ 31 জানুয়ারির পর 2 তারিখ ফেব্রুয়ারি সম্ভবত, আমি সাইটে আবার যাই যে সেখানে কোনো ইনস্ট্রাকশন আছে কিনা সেটা জানার জন্য। দেখি নোটিশটি তুলে নেওয়া হচ্ছে, এবং আমি প্রথমে খুব অবাক হয়ে যাই। আমি সবাইকে বলতে থাকি আমার আশেপাশে যে কি ব্যাপার হলো, নোটিশটা দেখছি না। তো সবাই আমাকে একটা কথা বলতে, না কেন্দ্রীয় সরকারের একটা প্রপার
চাকরি, সেটা নোটিশ বেরিয়েছে, সিলেক্টেড হয়েছিস, এখানে তো নোটিশ তুলে নেওয়ার সঙ্গে কোনো ব্যাপার না, ওটা কোনো টেকনিক্যাল ফল্ট হবে। তো আমি তখন তাও 1 সপ্তাহ ওয়েট করি এবং তারপরে আমি সাহিত্য একাডেমি প্রেসিডেন্টকে মেল করি, সেক্রেটারিকে, প্রেসিডেন্টকে, ভাইস প্রেসিডেন্টকে আমি পর মেল করতে থাকি। পুরো ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি 2024 আমি টানা মেল করতে থাকি। 4-5 বার আমি মেল করি, আমি কোনো উত্তর পাইনি তাদের কাছ থেকে। তারপর আহ, হঠাৎ করে 3 তারিখ, মার্চের 3 তারিখ আমি দেখি যে আবার একটি নোটিফিকেশন বেরিয়েছে, যেটি সাহিত্য একাডেমির ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এবং সেই নোটিফিকেশনে, আগের নোটিফিকেশনে ছিল 2টো পোস্ট, অর্থাৎ ইস্টার্ন রিজিয়নের জন্য একটি পোস্ট এবং সাদার্ন রিজিয়নের জন্য একটি পোস্ট। এই নোটিফিকেশনে শুধুমাত্র ইস্টার্ন রিজিয়নের জন্য, অর্থাৎ কলকাতা অফিসের জন্য পোস্টটি আবার দেওয়া হয়। এবং ওই দিনই আমার কাছে প্রথমবার সাহিত্য একাডেমির তরফ থেকে একটি মেল আসে যে ওটা একটা ক্যালকুলেশন এরর হয়েছিল, তাই নতুন করে আবার দেওয়া হচ্ছে, এবং আপনি আবার যদি ইচ্ছুক থাকেন আপনি আবার অ্যাপ্লাই। তো এই যে পুরো ঘটনাটা ঘটলো, তারপর আমি আরটিআই করি। আরটিআই আমার বেশ কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নের জবাব ওরা 2টো জবাব দিয়েছেন ওনারা। একটা হচ্ছে সমস্ত কিছু নাকি রুল মেনেই হয়েছে, আরেকটি জবাব দিয়েছেন যে প্রপার প্রেসিডেন্টকে জানিয়ে প্রপার চ্যানেলে সমস্ত কিছু হয়েছে এবং ক্যালকুলেশন এরর ছিল। এবং বেশিরভাগ প্রশ্নেরই ওরা উত্তর দিয়েছে নো সাচ ইনফরমেশন হেল্ড অ্যান্ড অ্যাপ্রুভড। তো এই হলো পুরো ঘটনা। না, আমি আমার দর্শকদের বলছি, আরটিআই রিপ্লাইটা অসাধারণ। মানে কিভাবে হাউ টু সাপ্রেস ফ্যাক্টস সেটা শেখার জন্য এই আরটিআই রিপ্লাইটা দেখা উচিত। এতে ইনফরমেশন ইজ এক্সাম্পটেড আন্ডার সেকশন 8, এই ক্লজটাকে ব্যবহার করা হয়েছে 1টা, 2টো, 3টে, 4টে প্রশ্নের ক্ষেত্রে, হুইচ ওয়ার ভাইটাল। কিন্তু আমি এই আরটিআই অ্যাপ্লিকেশনটা দেখেছি, এই আরটিআই অ্যাপ্লিকেশন ডাজ নট ফল আন্ডার সেকশন 8। সুতরাং সেকশন 8 এর গপ্প দিয়ে এই যে তথ্য সাপ্রেস করা, এর মধ্যেই তো একটা অসততা আছে। এবং এই অসততাটা পরিষ্কার হয়ে যাচ্ছে যখন কৃষ্ণ, কি একটা নাম, কিম ভুনে নাকি, সিপি জয়, ডেপুটি সেক্রেটারি administration, the process was in accordance with rules. This is not a reply. What rules? আপনি আপনার বলে দিলেন যে আপনার রুল মেনে দ্য প্রসেস হয়েছে, তাহলে ইউ আর ডিউটি বাউন্ড টু ইনফর্ম যে হোয়াট ওয়ার দ্য রুলস and how you have kept the rules and how it was flouted. No such explanation is necessary. এরপরে যেটা বলা হয়েছে, if you are not satisfied with the information, you can appeal to the first appellate authority, Dr. K. Srinivasa Rao, Secretary, Sahitya Academy, Rabindra Bhavan, Firozshah Road, etc. ধরুন আমি একটা চাকরি পেলাম আমার নিজের যোগ্যতায়, হঠাৎ করে ফর এক্সটার্নিয়াস রিজন আমি বাদ পড়ে গেলাম, এবং আমি যখন আরটিআই করে তাদের কাছে জানতে চাইলাম, তারা সমস্ত তথ্য চেপে গেল এবং আমাকে বলল এবার অ্যাপেলেট অথরিটির কাছে যান, জনৈক শ্রীনিবাস রাও। আমি যেসব, আমিও দিল্লি শহরে 10 বছর ছিলাম, সামান্য হলেও লোকজনকে চিনি। আমি যতটুকু জানি যে এই শ্রীনিবাস রাওয়ের কাছে যাওয়া আর মোটামুটি ওই মাঝ সমুদ্রে ঝাঁপ দেওয়া দুটো একই ব্যাপার এক্ষেত্রে হয়ে যেত। অমৃতা খুব বুদ্ধিমানের কাজ করেছেন যে তিনি এইসব জিনিস ঘাটাঘাটি করেননি, কেননা তার এসবের প্রয়োজনই নেই। তিনি অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক,
খুব কৃতি অধ্যাপক এবং গবেষক, এবং সেটাই তার পেশা, এবং সেই পেশাতেই তিনি থাকতে চান বলে এর আগে তিনি আমাকে জানিয়েছিলেন। এই চাকরিটা ওয়াজ কাইন্ড অফ এ ফিশিং এক্সপিডিশন। তিনি দেখতে চেষ্টা করছিলেন যে এরকম একটা নোটিফিকেশন যখন বেরিয়েছে, একবার চেষ্টা করে দেখি না কেন, এটা তো অনেকেই ভাবতে পারে। কিন্তু সেটা যে কিছু ষড়যন্ত্রকারীর একটা পরিকল্পিত চক্রান্তের ফলে বানচাল হয়ে যাবে, এবং এইরকম একটি ঘটনা জানা সত্ত্বেও বাংলার মিডিয়া তা নিয়ে গুণাক্ষরে একটি শব্দ বলবে না, এর থেকে বোঝা যায় যে আমাদের রাজ্যে এখন যে দুষ্ট চক্রটি তৈরি হয়েছে, মিডিয়া ইজ ভেরি মাচ এ পার্ট অফ দ্যাট বারমুডা ট্রায়াঙ্গল। তার একদিকে আছে নবান্ন, আরেক দিকে আছে নবান্নর উচ্ছিষ্টভোগী কিছু আমলা এবং আধা কবি বা অকবি বা অলেখক ইত্যাদিরা, আর তৃতীয় হচ্ছে মিডিয়ার যে অংশ, ওই আর কি আমাদের শ্রদ্ধেয়া দিদিমণির সঙ্গে খুবই যারা ঘনিষ্ঠ, এদের সম্মিলিত উদ্যোগে এরকম একটা ঘটনা বাংলা থেকে উধাও হয়ে যায়। There is no taker for this kind of injustice being done to one of our girls. সে যাই হোক, অমৃতা। হ্যাঁ, আমার একটা ছোট্ট কথা বলার আছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সেটা হচ্ছে যে যে ঘটনাটি ঘটেছে, আমি কোনোভাবেই সেটাকে কোনো পলিটিক্যাল ফ্যাক্ট দিয়ে দেখতে চাইছি, মানে দেখার কোনো প্রসঙ্গ পাচ্ছি না। এই যে ঘটনাটি ঘটেছে, সে ঘটনাটি তো সম্পূর্ণ ভিত্তিহীন একটি ঘটনা, যে ঘটনাটির কোনো ব্যাখ্যা হয় না, এবং খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এখানে আমাকে সিলেক্ট করার পরে সেটাকে সম্পূর্ণভাবে সরানোর জন্য হয়েছে। সেটা তো আমি ক্যামেরার সামনে আগেও বলেছি, এখনো বলছি। সাহিত্য একাডেমি পারলে চ্যালেঞ্জ করতে পারেন, আমার কিছু যায় আসে না। যেটা সত্যি সেটা সত্যি, কারণ হঠাৎ করে ওই মার্কস কোথায় ক্যালকুলেটেড মার্কস ভুল হয়েছে সেটা একটা নোটিশ টাঙানোর পরে হঠাৎ করে সকালবেলা কারোর মনে পড়ে না। আমি সেটা বলেছিলাম আগে যে স্বপ্নাদেশ পাওয়ার মতো একটা ব্যাপার। তা আমরা ফিরে গিয়ে আমরা যেটা করি, আবার ফিরে গিয়ে ফাইল ঘেটে দেখি তো ঠিক করেছিলাম কিনা যোগটা। এইটা একটা অদ্ভুত, এটা এটা কোনোভাবেই একটা নর্মাল সিকোয়েন্স নয়। আমরা সমস্ত কাজটা করে তারপর নোটিশটা টাঙাই, নোটিশ টাঙানোর পরে ফিরে গিয়ে আবার দেখি তো ঠিক করলাম কিনা, তাহলে সে ওসিডি তে সফর করার মতো একটা অবস্থা। তো সেটা একেবারেই মিথ্যে কথা, মানে কখনোই সম্ভব নয়, এটা সম্পূর্ণ মিথ্যে, কিন্তু কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। এবং তারপরেও 1 মাস আমার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। সম্পূর্ণভাবে যদি ক্যালকুলেশনে এরার হয়ে থাকে, ওদের যদি সেটাই বক্তব্য হয়ে থাকে, এবং যদি ওদের মনে হয়ে থাকে যে এই বক্তব্যটা জাস্টিফাইড, তাহলে 1 মাস পরে আমি যখন বারবার ইমেল করলাম, সেই ইমেলের কোনো প্রত্যুত্তর তারা দিলেন না। 1 মাস পরে তারা নতুন নোটিফিকেশন বের করে আমাকে ছোট্ট একটা ভাবে জানাচ্ছেন। এইগুলোর কোনো জাস্টিফিকেশন নেই, কোনো লজিক নেই, কিছু নেই। সুতরাং এটা খুব পরিষ্কার যেটাকে করা হয়েছে সম্পূর্ণভাবে। কিন্তু এটার সঙ্গে সরাসরিভাবে কোনো রাজনৈতিক রং লেগে আছে, এটার কোনো মানে এটার কোনো প্রসঙ্গ আমি অন্তত খুঁজে পাইনি। আমি রাজনীতির কথা বলিনি, কিন্তু একটা ব্যাপার হচ্ছে, at the end of the day, এই যাবতীয় ষড়যন্ত্রের পিছনে একটা ইনস্টিটিউশনাল মদত না থাকে তারা এত সাহস পায় না, এবং সেই ইনস্টিটিউশনাল মদতটা ইজ লার্জলি পলিটিক্যাল। এটা কেন আমি বলছি, আমি ঘটনাচক্রে কালকে ওই এপিসোডটা করার আগে একবার এই বাংলায় এখানে যে অ্যাডভাইজারি বোর্ড আছে, সেই বোর্ডের সদস্য কারা সেটা দেখছে। দেখতে দেখতে আমি অবাক হয়ে গেলাম। সেই একটা খুব বব উডওয়ার্ডের না কার একটা বই আছে, অল দ্য প্রেসিডেন্টস মেন। তো এটা পড়তে পড়তে আমার মনে হলো এটার উপরে লিখে দেওয়া উচিত অল দ্য দিদির মেন অর উইমেন, স্ট্রোক উইমেন। এখানে এমন কিছু নাম আছে যে নামের সঙ্গে সাহিত্যের কি সম্পর্ক আমি তো বুঝেই উঠতে পারিনি। আপনি সাহিত্যের লোক, কবিতা লেখেন, গদ্য লেখেন,
আপনি কি এদের সকলকে চেনেন? সাহিত্যকারদের অ্যাডভাইসারি বোর্ডে যারা আছেন হ্যাঁ। না, আচ্ছা, এই মৌমিতা মাইতি বলে মেয়েটিকে বা মহিলাকে, একে চেনেন? না তবে তো সেরকম কি কিছু উল্লেখযোগ্য কাজ আছে তোমার মতে? আমি তো জানি না, আমি আপনাকে জিজ্ঞেস করছি। আপনি আবার তো আমাকে কেন প্রশ্নটা ফিরিয়ে দিচ্ছেন? না আমি তো জানি না। তুমি আপনি জানেন না, আমি জানি না। আমার ধারণা বাংলা সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত বা বাংলা সাহিত্য নিয়ে চর্চা করেন এরকম আমি ধরে নিতে পারি 10 জনের মধ্যে 9.9ই জানেন। কিন্তু তিনি সাহিত্য একাডেমির যুব পুরস্কার পান। ঠিক আছে? যেমন যখন একটা অপরাধের ঘটনা ঘটে, পুলিশ কি করে? পুলিশ ফলোজ দ্য ট্রেল। এবং যে কোনো হত্যা রহস্যের যেসব গল্প আছে তাতেও দেখবে খুনি এমন কিছু চিহ্ন রেখে যায় যেটা গোয়েন্দারা খুঁজে বার করে তাকে পাকড়াও করে। সর্ষের মধ্যেই কি ভূত আছে? সর্ষের মধ্যে তো ভূত থাকবে। দেখুন অমৃতা, আপনাকে বলি, যদি সাহস করে আপনি না বলেন তাহলে তো কিটা আমি সাহস করেই তো, মুশকিলটা হচ্ছে আমার সাহস বেশি বলেই আমাকে বারবার এগুলোর মুখোমুখি হতে হয়। আমি মনে করি সেটা, কারণ আহ, বহুবার আমি বহু কথা বলেছি, বহু কাজ করেছি যেগুলো অনেকেই পছন্দ হয়েছে। কিন্তু এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে সাহিত্য একাডেমির যে অ্যাডভাইজারি বোর্ড, আমি যতদূর জানি সাহিত্য একাডেমির গঠন যে স্ট্রাকচারটা, সেখানে তো অফিসের নিজস্ব ডিসিশন, অফিসের নিজস্ব কার্যকলাপ আছে। তারা প্রত্যেকটা রিজিয়নে একটা করে অ্যাডভাইজারি বোর্ড রাখেন। কেন? কারণ সবসময় অফিসে যারা থাকেন তাদের পক্ষে সেখানকার কবি লেখকদের সঙ্গে পরিচিতি থাকতেই হবে এরকম কোনো কথা নেই, কারণ সাহিত্যের লোক নাই থাকতে পারেন অফিসে। থাকেন না, থাকেনও না, বেশিরভাগ ক্ষেত্রেই থাকেন না। সেক্ষেত্রে একটা অ্যাডভাইজারি বোর্ড রাখা হয় সেই অফিসকে সহায়তা করার জন্য। আমার প্রশ্ন হচ্ছে, এরকম যদি হয় যে অফিসকে সহায়তা করছে অ্যাডভাইজারি বোর্ড নাকি অ্যাডভাইজারি বোর্ডকে সহায়তা করছে অফিস, এই কনফিউশনটা হয়ে গেলে কিন্তু মুশকিল আছে। এই মুহূর্তে সাহিত্য একাডেমির যে বাংলা বিভাগ, সেখানে সেক্রেটারিও নেই। প্রোগ্রাম অফিসার নতুন কেউ হয়েছে কিনা আমি জানি না। হ্যাঁ হয়েছেন একজন, তিনি আচ্ছা। নিশ্চয়ই যোগ্য ব্যক্তি। আর মানে আমরা যেটা দেখেছিলাম যখন রামকুমার মুখোপাধ্যায় ছিলেন, তখন এই যে সাহিত্য একাডেমির বাংলা বিভাগ, তার একটা ঔজ্জ্বল্য ছিল, আভিজাত্য ছিল। তাদের কাজকর্ম নিয়ে আঙুল তোলার মতো কোনো অবকাশ কেউ পায়নি, যেটা has been grossly diluted, and not only diluted, আমি বলবো pulverized by the new system. এ ব্যাপারে আপনার কি মনে হয়? এই যে আমি একটা কথা বললাম একটু আগে, যে অ্যাডভাইজারি বোর্ডের কাজ হলো অফিসের কাজ, মানে অফিসের ডিসিশনকে সহায়তা। এবার এখন একটা রিজিয়নের মানুষের উপর, এটা আমি এক্স ওয়াই জেড যে কেউ থাকতে পারে, সেখানে যদি সম্পূর্ণ ক্ষমতা দিয়ে দেওয়া হয় তখন সেখানে একটা সমস্যা হয় না। কারণ সবসময় যে যিনি ক্ষমতায় আছেন সেই ক্ষমতাকে হ্যান্ডেল করার ক্ষমতা তার আছে কিনা সেটা একটা বড় ব্যাপার, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যদি দুর্নীতির প্রসঙ্গ আসে, আহ সাহিত্য হলো একটা খুব অন্যতম, আমি আমরা বলি সবাই একটা পীঠস্থান সাহিত্য সংস্কৃতি। সেখানে যদি কোনো কোনো রকমের আপনি যেটা বলছেন যে দুর্নীতি বা বাংলা সাহিত্যের পুরোটা, এখন এখানে তো চাণক্যের একটা কথা চলে আসে যে যে দেশে প্রজারা লোভী এবং দুর্নীতিগ্রস্ত সে দেশে ঠগের শাসক। তো কয়েকজন একজন দুজন খারাপ বলে সমস্ত সিস্টেমটা খারাপ হয়ে যাচ্ছে, এটা আমি একেবারেই বিশ্বাস করি না। আমার মধ্যে যদি লোভ থাকে আমি সেই ফাঁদে পড়বো, আমি সেই সিচুয়েশন, আমার মতো আরো 10 জনের যদি সেই লোভ থাকে, আমার যদি মেরুদণ্ড না থাকে 10 জনের, সেই একজন যদি খারাপ হয়
তার কথা মেনে নিয়ে আমরা 10 জন যদি এগিয়ে যাই, সেই একজনের তো দোষ নয় সেটা, তাই না? আমরা সবাই সোচ্চারে সমানে ফেসবুকে মানে সবসময় দেখি সারাক্ষণ যারা ক্ষমতায় থাকে তাদেরকে গালিগালাজ করা। আমার বক্তব্য হচ্ছে তাদেরকে গালিগালাজ যারা করছে, আপনি দেখবেন স্ট্যাটিস্টিক্স মেনটেন করলে একটু খুঁজে, যে হয় তারা আমার মতো বঞ্চিত মানুষ, তাদের উপর অন্যায় করা হয়েছে, তারা গলা ফাটিয়ে চিৎকার করছে, অথবা তাদের কোনো কিছু পাওয়ার আশা নেই। যাদের কোনো কিছু পাওয়ার আশা আছে, যেমন ধরুন আমার যদি কোনো পাওয়ার আশা থাকে, তাহলে আমি যত অন্যায় হোক আমি সেটা নিয়ে কিছু বলবো না। এবং বলবো না সেটা তো একটা ঠিক আছে, আমি নাই বলতে পারি। সবসময় সবার, যেমন প্রথম কথা হচ্ছে আমি মনে করি যে কোনো কবি এবং লেখকের তার লেখাটা সবার আগে আসল জায়গা। আমার যদি লেখা ডিস্টার্ব হয়, যেটা হতেই পারে, যে কোনো কবি লেখক মনে করতেই পারেন আমি কেন বিতর্কে জড়াবো, আমার তো লেখাটা আসল জায়গা। আমার কাজ সমাজ সংস্কার করা নয়, আমার কাজ কোনো বিতর্কে জড়ানো নয়, আমি নিজের লেখা নিয়ে। কিন্তু আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি হুম। যে দিস ইজ দ্য প্রাইস দ্যাট ইউ হ্যাভ টু পে ফর ইউর মেরিট অ্যান্ড সাকসেস। মানে এটা হতে পারে না এই বঙ্গদেশে বিদ্যাসাগর থেকে ভায়া রবীন্দ্রনাথ হয়ে আজকের ডেট পর্যন্ত মানুষ কৃতি হয়েছে না, সে গালাগাল খাননি, এরকম কোনো উদাহরণ চট করে আমাকে দেখাতে পারবে। আর যখন দেখবেন একজন ব্যক্তি সবার কাছে জনপ্রিয়, তাহলে জানবেন যে ডাল মে কুচ কালা है, এর মেরুদণ্ড বস্তুটা একটু পেলাম, বুঝতে পেরেছি। সুতরাং গালাগালিটা ইজ ফর দ্য পার্ট, ওটা আপনাকে মেনে নিতে হবে। এটা না মেনে নিলে আমি আপনাদের একটা মজার কবিতা পড়ি, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, এই যে লোভ টোভ নিয়ে কথা হচ্ছিল না, কবি যদি লোভী হয় তাহলে সে কবি নয়, তাহলে সে পথের কাঙাল, কখনো সবুজ পড়ে, কখনো গেরুয়া ধরে, কখনো বা টকটকে লাল। কবি যদি লোভী হয় তাহলে সে কবি নয়, তাহলে সে বসে ফুটপাতে বলুক সোনা কি তামা, যাই হোক দাও বাবা, দাও এই কাঙালের হাত। এই কবি সমাজ যে কি এখন লোভীদের আধিক্য না লোভীরাই ক্ষমতাবান? দেখুন, এটা আমরা সবাই জানি যে দুর্নীতি করার জন্য কিন্তু সবসময় চেয়ারের প্রয়োজন হয় না, বরং চেয়ারে যিনি বসে থাকেন তার কিন্তু অনেক বেশি দায় থাকে। কোনো সমস্যা হলে লোকজন তাকে ধরবে, সবার সামনে থাকে। সব থেকে ভালো উপায় হলো দুর্নীতি চেয়ারের পিছনে পর্দা নামানো। এটা কিন্তু খুব ভেবে দেখার একটা বিষয়। কারেন্টলি এই যে পর্দার আড়ালে যিনি যাবতীয় কলকাঠি নাড়েন শুনেছি, তিনিও একজন কবি। আমি বললাম এটা আমার একটা তত্ত্ব, না আপনি না, উদাহরণ হিসেবে আপনি আপনি যতই তত্ত্ব, আপনি তো একাডেমিক লোক, আপনি তত্ত্বের মোড়কে আপনার কথা বলবেন, রূপকের মাধ্যমে বলবেন, আপনি সাহিত্যিক, আপনি দুর্বোধ্য কবিতার মাধ্যমেও বলতে পারেন, সেটাও আপনার চয়েস। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে একটা অশিক্ষিত মূর্খ পল্লবগ্রাহী সাংবাদিকের কথা, যে দেখা যাচ্ছে যে এই লোভী কবিরাই আমাদের বাংলার সাহিত্য জগৎকে আজকে এমন ভাবে কলুষিত করে দিয়েছে যে যোগ্যদের সম্মান প্রাপ্তির পথেও তারা প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে। আপনি একটা তো চাকরি পান, সেটা ভুলে যান, আপনার চাকরিটা দরকার নেই, কিন্তু বাংলায় তো অসংখ্য মানুষ সাহিত্যকর্ম করছেন এবং তাদের একজনকেও দেওয়া যাবে না, বিকজ দে উইল হ্যাভ টু সার্ভ দেয়ার পলিটিক্যাল মাস্টার সাম ওয়ে অর দ্য আদার, এবং তারা তাদের কারণে জুরি বসবে না, তাদের কারণে বাংলা ভাষায় কেউ পুরস্কার পাবে না। দিস ইজ কমপ্লিটলি আনঅ্যাকসেপ্টেবল প্রপোজিশন। শুনুন, আপনি তো যেগুলো বলছেন সেগুলো সরকারি পুরস্কারের কথা বলছেন। আমার এরকম পর্যন্ত অভিজ্ঞতা আছে, ছোট পত্রিকা তারা নিজেদের উদ্যোগে আমাকে কোনো পুরস্কার দিয়েছেন, তাদেরকে ফোনে হুমকি দেওয়া হয়েছে যে কেন পুরস্কার দেওয়া হয়েছে। এবং একজন বিশিষ্ট কবি
তার নামও আমার সঙ্গে একটি পুরস্কারের বাট ডু ইউ হ্যাভ জিল্টেড লাভার্স? লাভার্স। না না, এগুলো কারা করে? এগুলো দু ধরনের লোকেরা করে। এক হচ্ছে জিল্টেড লাভার, এই মহুয়া মৈত্রের ক্ষেত্রে যেটা মহুয়া লিখেছিল, এই যে ভদ্রলোক যার সঙ্গে ও থাকতো, সে বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে ওর পিছনে লেগে এই আদানি ফাদানি ঘটনা ঘটলো। আরেকটা হতে পারে যে পিয়ার জেলেস, মানে আমি আমার নিজের জীবনে দেখেছি যে সবচেয়ে বেশি শত্রুতা ছদ্ম এবং মুখোমুখি আমার পেশার লোকেরাই আমার সঙ্গে করেছে। না, লাভার শব্দটা আমি এখানে ব্যবহারই করবো না, কারণ লাভের যে আমি জিল্টেড লাভার, জিল্টেড লাভার হলেও সেখানে লাভার তো আসছে, সেখানে লাভ শব্দটা অ্যাসোসিয়েটেড, লাভ সম্পর্কে আমার যেটা নোশন সেখানে এসব হয় না। সুতরাং আমি একেবারেই সম্মত বলবো না। হ্যাঁ, এবার এখন আপনি যদি এটা বলছেন যে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, সে তো থাকবেই। কবিদের মধ্যে প্রেম থাকবে না, প্রেমের চাহিদা থাকবে না, কামের চাহিদা থাকবে না, তো সে কবি কি করে হলো? সমস্যাটা তো সেখানে নয়। সমস্যাটা হলো যে আমি ক্ষমতায় আছি বা আমি ক্ষমতার চারপাশে আছি, সুতরাং অমুক 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 তাদেরকে সামনে আসতে গেলে আমাকে তুষ্ট করতে হবে। এইটা যদি একটা সংস্কৃতির অংশ হয়ে দাঁড়ায়, এবং আমি একটু আগে আপনাকে যেটা বললাম যে যে দেশে প্রজারা লোভী এবং দুর্নীতিগ্রস্ত, আমি একজন মহিলা হিসেবে বলছি, আমার আগে যদি 10 জন মহিলা তাদেরকে এই রাস্তা দেখিয়ে দেন যে হ্যাঁ আমাকে কিছু দিতে গেলে আমিও কিছু দেব, এবার আমি যখন সেই রাস্তায় আসছি এবং আমি যখন রেজিস্ট করছি যে না এটা কেন, আমার লেখাটাই আমার লেখা, তাহলে তো আমাকে শাস্তি পেতেই হবে। কারণ তারা তো ওটাতে অভ্যস্ত নয়। তাহলে দোষটা কার? দোষটা যিনি এই নোংরামিটা করছেন বা দুর্নীতিটা করছেন তার শুধু একার নয়। আমার আগে যে 9 জন বা 10 জন সেই রাস্তাটায় তাদেরকে দেখিয়েছেন যে তারা ঠিক, এটা করা যায়। এই মানে যে হিংসা, মানে আমি আমার বক্তব্য হচ্ছে যে হোয়াট ডু ইউ গেট ইন রিটার্ন যে এটা করা যায়? অনেক কিছু আছে। আহ মানে এরা কেউ এমন কোনো ক্ষমতাবান নয় যে তারা চাকরি পাইয়ে দিতে পারে, বা আমি ধরে নিলাম এমন কোনো মেটেরিয়াল বেনিফিট সে দিতে পারে যেটা দিয়ে একটা জীবন উতরে। এরা ম্যাক্সিমাম কি করতে পারে, একটা কবিতা উৎসবে জায়গা করে দিতে পারে, একটা বই ছাপানোর ব্যাপারে হেল্প করতে পারে, ঠিক আছে? এইগুলো তো কিছু নয়, এগুলো তো অনুগ্রহ নয়। এটা তো আপনি মনে করছেন নয়, তার হয়তো মনে হচ্ছে এটা বিশাল কিছু। কোনো একটি পত্রিকায় তার কবিতা বেরোবে, কোনো একটি জায়গা থেকে তার বই বেরোবে, কোনো একটি অনুষ্ঠানে তার ডাক আসবে, সেটা তার কাছে একটা বিরাট বড় প্রাপ্তির জায়গা, এবং সেটার জন্য সে অনেক কিছু রাস্তা দিয়ে যেতে পারে। তো তার মানে যেটা তার ব্যক্তিগত পারসেপশন, আমার সেখানেও সমস্যা নেই, আমার সেখানেও সমস্যা নেই। আমার সমস্যাটা হলো যে এটা একটা নর্ম না হয়ে দাঁড়াচ্ছে, নর্ম হয়ে দাঁড়ালে মুশকিল আছে। মানে আমার কাছে 10 জন এলে সুতরাং বুঝতে পেরেছি, অর্থাৎ জগন্নাথ দর্শন করতে গেলে পান্ডা হয়ে যেতে হবে, পান্ডা ছাড়া ঢুকতে পারবে না হ্যাঁ, এই গর্ভগৃহে। এটা একটা খুব সাংঘাতিক। এটাতে এরপরেও আমাকে অনেকে গালাগাল করবেন, আমাকে এমনিতে গালাগাল করতে কোনো প্রশ্ন মানে তাতে কোনো কিছু না। না, আমি বলছি কথাটা যে এতে আমাকে বলবেন যে যারা যারা তার মানে সফল হয়েছেন, যারা যারা যে সমস্ত মহিলারা সফল প্রতিষ্ঠিত কবি লেখক হিসেবে আছেন, যারা পুরস্কার পেয়েছেন, আমি কি তাদের সম্পর্কে কথা বলছি? না, একেবারেই বলছি না। এখানে অনেক, আমি এর আগেও বলেছি, এখানে অনেক লেখক আছেন, কবি আছেন যারা নিজেদের মেধায় কবিতা চর্চায় অনুগত থেকেই তারা কাজ করে যাচ্ছেন, তারা নিজেদের মতো করে তৈরি করছেন। কিন্তু আমি বলছি যে সবাই নয়, একটা অংশ আছে যারা এটাকে সার্ভ করছে ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতার আশেপাশে থাকার জন্য, এবং ক্ষমতার আহ যাবতীয় কি বলবো ওই আহ উচ্ছিষ্ট। না, আমি আপনাকে আমি আপনার বয়স জিজ্ঞেস করবো না, মেয়েদের জিজ্ঞেস করতে নেই। না, একদম ঠিক। তো কিন্তু আপনি কি বাম আমল দেখেছেন? হ্যাঁ, বাম আমল দেখেছি, মানে আমি জীবন দিয়ে অনুভব করেছি বাম আমল। জীবন দিয়ে? একদম। আমার বা- বাবাকে মানে মার্ডার করার প্ল্যান করা হয়েছিল। সেটা তো পলিটিক্যাল কাজ, আমি তার মধ্যে যাচ্ছি না। বাম মহলে সংস্কৃতি চর্চা, হ্যাঁ। ওই বুদ্ধবাবুর পেয়ারের লোক
পেয়ারের নয়, এইটা তো একটা শ্রেণী ছিল। হুম। কিন্তু এরকম অল পারভেসিভ ছিল কি যে একটা করে, আমি এদেরকে বলবো দ্য প্রিটোরিয়ান গার্ডস যেমন ছিল না জার্মানিতে, হুম। যে এরা এক একজন দ্বাররক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। আপনাকে যদি ঘরে প্রবেশ করতে হয় তাহলে তাকে হয় কাঞ্চন মূল্য দিতে হবে, নয় অন্যভাবে সন্তুষ্ট করতে হবে, তবে আপনি ঢুকতে পাবেন। ওয়াজ ইট সো র্যাম্প্যান্ট ইভেন ইন দ্য লেফট রিজিং? আমরা তো সবাই ইতিহাসটা অল্প স্বল্প জানি। মানে এখানে যারা আছেন তারা কি আলাদা করে বাম বাম নয়, সবুজ লাল গেরুয়া কিছুই না। ক্ষমতাটা আসল জায়গা। আপনি তাকে বাম বা তৃণমূল বা বিজেপি বলে চিহ্নিত করতেই পারবেন না। কারণ এখানে যদি আমি নোংরা হই, আমি দুর্নীতিগ্রস্ত হই, আমি যে কোনো রঙের জামা পরে সেই দুর্নীতি করবো। সেখানে পলিটিক্যাল পার্টি সরাসরি ভাবে যোগাযোগ তার নেই। আমি আজকে আমার দরকারে হয়ে গেলাম বাম, আমি আমার দরকারে হয়ে গেলাম বিজেপি, আমি আমার দরকারে থেকে যাচ্ছি তৃণমূল। সেই ব্যাপারটা, সেই পুরো ব্যাপারটার মধ্যে তো সেই পার্টিগত আদর্শ বা কোনো কিছুর মধ্যে আসছে না। কিন্তু এখানে আমার আরো বক্তব্য, আমি এর আগেও বলেছি যে কবিদের একটা দলের মধ্যে থাকতে হবে বা আদর্শে থাকতে হবে, আমি বিশ্বাস করি না। তার মনে হতেই পারে বিভিন্ন রকমের, কিন্তু সেখানে সেই জায়গার সঙ্গে সাহিত্যকে এবং কারা তার জায়গায় আসবেন, কারা পুরস্কার পাবেন, কারা কাদের বই প্রকাশিত হবে, এই ইকুয়েশনটা যদি এক হয়ে যায় তাহলে সেটা যথেষ্ট আপত্তির বিষয়। সেটা এটা কি এখনো জটিল ব্যাপার আছে, না এটাই ভবিতব্য? খুবই সমস্যার। এবং সেটা আমি আবারও বলছি, কোন তৃণমূল, বিজেপি, সিপিএম এর রঙে আমি সেটা দেখবই না। কারণ যারা আছে, মানে আপনি যেটা বলতে চাইছেন যে an opportunist is an opportunist is an opportunist। at any place, সুতরাং সে যখন যে ক্ষমতায় থাকবে তার কম্পারেটর ক্লাস হিসেবে ব্যবহৃত হবে, এই তো? হ্যাঁ। এগ্রি তো? এবং আমি আমি এটাতেও কোনো সমস্যা দেখি না, যতক্ষণ না পর্যন্ত সে সেটাকে নিয়ে পুরো জায়গাটাকে এক্সপ্লয়েট করছে। সেটা নিজের জন্য, নিজের ক্ষমতায় থাকার জন্য, নিজের কাজ করার জন্য, নিজের প্রতিভাকে প্রমাণ করার জন্য তিনি করতেই পারেন সেটা। সেটা তার ব্যক্তিগত স্বাধীনতার জায়গা। কিন্তু আমি সেটা থেকে আমি বাকি জায়গাটাকে সম্পূর্ণভাবে কলুষিত করলাম, সেখানে দুর্নীতি আনলাম, কোনোভাবেই কাম না আপনি মানে ওই যে অনেকটা ভাব পাচ্ছে কথা বলছেন, এটাই একটু সমস্যাজনক। আমি যেটা পরিষ্কার করে বলতে চাই আপনাকে সেটা হচ্ছে, নাও দ্যাট আই হ্যাভ সেন্সড হোয়াট ইজ হ্যাপেনিং, আই উইল টেক ইট আপ এজ এ ক্রুসেড, কাম হোয়াট। তার কারণ হচ্ছে এটা হতে পারে এইভাবে আপনারা পশ্চিমবঙ্গের সাহিত্য একাডেমিকে নিজেদের কক্ষিগত করে যাকে খুশি তাকে লেখক বানাচ্ছেন, যাকে খুশি তাকে একাডেমি পুরস্কার দিচ্ছেন, দিন, দ্যাট ইজ ইউর এরিয়া অফ ইনফ্লুয়েন্স, আপনি সেটা করুন। আর একটা প্রশ্ন, আমি জানি না আপনার উত্তরে কখনো এসেছে কিনা। এই যে সরকারের নিজস্ব কিছু সাহিত্যের জায়গা আছে, সেটা ধরুন বাংলা একাডেমি হতে পারে, সেটা কবিতা একাডেমি হতে পারে, সাহিত্য একাডেমি। এটা আমার ব্যক্তিগত প্রশ্ন, আমি জানি না আমি ঠিক না ভুল। আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ, তুচ্ছ প্রায়, কিন্তু আমার যেটুকু বুদ্ধি আছে সেটুকু থেকে একটা প্রশ্ন আসে যে আমার সময় অনেক অগ্রজ কবি আছেন, লেখক আছেন যারা মহিলা। আমি কিন্তু এই সমস্ত কমিটিগুলোকে আমি জানি না, আমি ভুল হতে পারি, আপনি আমাকে সংশোধন করবেন। এই সমস্ত কমিটির মধ্যে তাদের কি সেই ক্ষমতার জায়গায় তাদের কি রাখা হয়? এটা প্রশ্ন। তো কোথাও কি বাংলা সাহিত্য সম্পূর্ণভাবে একটা পিতৃতান্ত্রিক জাল হয়ে যাচ্ছে না সেদিক থেকে? মানে আমি জানি না, আমি আবারও বলছি আমি ভুল হতে পারি। আমি পিতৃতান্ত্রিকতার কথা বলতে যাচ্ছি না, কারণ তাহলে কিছু জড়িয়ে তাহলে ডিবেটটা আরেক দিকে চলে যাবে। না না, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আলী বাবা সবসময় তার নিজের 40 দস্যুকে নিয়ে ঘুরত। সেখানে যদি অন্য দলের কোনো দস্যু এসে পড়ে এবং সে যদি খুব নিচু হয় চরিত্রে, সেই যদি খুব জানাই থাকে যে দিস ম্যান অর ওম্যান উইল নট সে ইয়েস টু এভরিথিং দ্যাট আই সে, তাকে নেওয়া হবে না। হবেই না। হ্যাঁ, তো সুতরাং এর মধ্যে পুরুষতান্ত্রিকতা নেই। পুরুষতান্ত্রিকতা ভয়ঙ্কর। আমার লোক তোমার লোকের ব্যাপার।
আমার লোক তোমার লোক বলে এখানে কিছু নেই। আমি যতদূর বুঝেছি, শুনুন, এখানে আইদার ইউ আর এই যে আপনি গোষ্ঠীর কথা বলছেন না, এরাও যে ভীষণ ভাবে একে অন্যকে প্রেমের বন্ধনে আবদ্ধ করে রেখেছে, একে অন্যকে ভীষণ ভাবে বিশ্বাস করে, সেটা কিন্তু নয় সবসময়। হ্যাঁ, ওই গোষ্ঠীটা বাইরে থেকে দেখতে গোষ্ঠী লাগে, সেখানে হয়তো দেখবেন আপনি দুজনকে তিনজন আছে সেই গোষ্ঠী। আমি গোষ্ঠীর বিরুদ্ধে একেবারেই নই, গোষ্ঠী তো দরকার, সংগঠন দরকার যে কোনো জায়গার জন্য, কিন্তু সেখানে দেখা যাচ্ছে গোষ্ঠী যদি গোষ্ঠী বাজিতে পরিণত হয় সেটা খারাপ। 90% লোকজন যদি নিজের স্বার্থে সেই গোষ্ঠীতে যোগদান করে, আর চেয়ারে বসে থাকা লোকটার দিকে সবসময় আমরা আঙুল তুলি, সব সময় আমাদের টেন্ডেন্সি হচ্ছে আঙুল তোলা। চেয়ারে বসে থাকা লোকটার কিন্তু অনেক লিমিটেশনও থাকে, তার অনেক দায়ও থাকে, কিন্তু পিছনে কারা আছেন যাদের কোনো দায় নেই, বিরাট বড় দুর্নীতি ঘটে গেল, লোকজন এসে চেয়ারে বসে থাকা লোকটার দিকে আঙুল তুললো, মিডিয়া তাকে দেখালো, কিন্তু আমি তো পিছনে আছি চেয়ারে, আমার মুখ কেউ দেখাবে না, সুতরাং আমি যা খুশি করতে পারি। বুঝতে পেরেছি। আপনার যে আমার শেষ প্রশ্ন, কেননা এরপরে দেরি হয়ে গেলে আর আপলোডই করতে পারবো না, সেটা হচ্ছে এত কিছু সত্ত্বেও এগুলো ছেড়ে দিন, দিজ আর ফুট নোটস ইন ইয়োর লাইফ, মানে অ্যাজ এ লিটারারি পার্সন, বিটুইন কবিতা এবং গদ্য, কোনটা আপনার কাছে বেশি প্রিয়? বলা মানে শক্ত এটা, কারণ কবিতা কবিতা প্রথমে আমি প্রথমে লিখতে শুরু করেছিলাম কবিতা, অনেক পরে গদ্যে এসেছি, এবং সেটি আমার মায়ের কারণে এসেছি সম্পূর্ণ। আমার মা রবীন্দ্রনাথের কবিতা ভীষণ ভক্ত, এবং তিনি আমার কবিতা বলেন যেগুলো আমার ভালো লাগে না, রবীন্দ্রনাথের কবিতা যে গল্প থাকে সেই সাধারণ মেয়ে মুক্তি। বুঝতে পেরেছি। হ্যাঁ, তো সেখান থেকে আমার কোনো এক সময় আমার এমনি গল্প আসতো, কিন্তু আমি লেখার অতটা না। মার জন্য প্রথম আমি গল্প লেখা শুরু করি, তারপর নিজেই সেই লেখার মানে একটা জায়গায় চলে যাই আর কি, যে গল্প লিখতে ভালো লাগে সেটা আমি বুঝতে পারি আস্তে আস্তে। তো এটা দুটোই, আহ, মানে কবিতা একটা আলাদা মোড, গল্পের একটা আলাদা মোড। এটা তো উত্তর হলো। এটা এটা আমি বলতে পারবো, মানে আমি যদি বলি আপনাকে যে আমার কবিতা লিখতে ভালো লাগে বা গল্প লিখতে ভালো লাগে, সেটা বানিয়ে কথা বলা হবে, মানে আমি কোনোভাবেই কোনো একদিকে যেতে। কিন্তু আপনি আহ, এত অল্প বয়সে যা অ্যাচিভ করেছেন, এই যে এই বইটা আপনারা, যদিও জয় লিখেছে এই বইটা কেউ কিনবে না, তবু সে লিখেছে এবং কেউ যেটা ছেপেছে একটা সম্পূর্ণ বই। বইটা কি প্রথম মুদ্রণ শেষ হয়ে গেছে? হ্যাঁ, অমৃতার উপরে আমি মনে করি আমাদের প্রজন্মের শ্রেষ্ঠ কবি, এবং সম্ভবত সুনীল রাজের পরের প্রজন্মের শ্রেষ্ঠ তো বটেই, মানে হি ইজ কয়েক আলোকবর্ষ দূরে আছে যারা তার প্রতি ঈর্ষাকাতর তাদের চাইতে। সুতরাং জয়ের যখন কিছু লেখে তখন আমি সেটাকে সেলাম করি, জয় যা করে সেটাকে করি না। I am a trenchant critic of many actions of Joy, but as a poet, as an author, as a colleague যার সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি, সে যদি একটা পুরো বই একজন সম্পর্কে লেখার তাগিদ অনুভব করে থাকে, তাহলে এই ভদ্রমহিলাকে আপনারা ভালো করে চিনে রাখুন। She is a beautiful looking woman, but I think much more than that. এবং উত্তরোত্তর এইসব ছাগল বাকড়ের বিরোধিতা তার প্রতিভাকে অবদমিত রাখতে পারে, এটা আমি বিশ্বাস করি। এটা যদি সত্যি হতো তাহলে আজকে আমি আপনাদের সামনে বসে কথাই বলতে পারতাম। নমস্কার, ভালো থাকবেন। অমৃতা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ।